আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমি হাসবো আয়োজিত অনুষ্ঠান স্বেচ্ছাসেবকদের কথা, পাওয়ার্ড বাই বাইটস, ইউরো ক্যাফে, শর্মা হাউস এন্ড ডিজাইন স্টুডিও। তো আজকের অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক, মুন্সিগঞ্জ জেলার সমন্বয়ক অমিত হাসান। তো আজকে আমরা ওনার সাথে সার্বিক বিষয়ে আলোচনা করব। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার পুরো নাম কি? পুরো নাম অমিত হাসান। অমিত হাসান, বয়স 21। এখন কি করছেন? করছি বলতে পড়াশোনা করি আর সংগঠন করা বিডি ক্লিনার রেড কিচেন। এর বাইরে যে সময়টা থাকে বা সময়টুকু পাই সেটা একাডেমির বই বাদে যে বইগুলো আছে, উপন্যাস, গল্প, ইতিহাস, সেগুলো পড়ি আর লেখালেখি চর্চাটা করি আর কি। মানে বইটা একটু বেশি পড়া হয় আর কি, নাকি? হ্যাঁ, বইটাও মানে বই ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা, আমি শুনেছি আপনি একটা বই লিখেছেন। হ্যাঁ, এটার আইডিয়াটা কিভাবে আসলো? আইডিয়া বলতে আর কি, যে সময়টা ছিল আর কি টুকটাক, মানে আমাদের যে বয়স, তরুণ বয়সে মোটামুটি সবাই লেখালেখি করে আর কি। যে আর যেহেতু ফেসবুকে যোগ, অনেকেই ব্যক্তিগত অনেক মতামত দেবে লিখি, তো সেখান থেকে আর কি নিজের ভাবনা থেকে লিখতে লিখতে প্রায় একটা পাণ্ডুলিপি আকারে আর কি লিখে ফেলছিলাম আর কি, অনেক একটা নোট। তো দেন আশপাশে যে বন্ধু বান্ধব ছিল বা যে ফ্রেন্ড সার্কেল আছে বা সংগঠনের যে মানুষগুলো আছে, তারা অনেকে সেটা দেখে এবং পড়ার পর বলে যে না, এটা বই আকারে বের করা যায়, যে একটা বই আসলে বই প্রকাশ করা যায়। তো ওইখান থেকে আর কি 21-এর শেষের দিকে বইটা কি প্রকাশ করা। বইটার নাম মস্তিষ্ক যখন তরুণ। আসলে তরুণ বয়সে আমাদের যে চিন্তা ভাবনা থাকে, ব্যক্তিগতভাবে আমার যে চিন্তা ভাবনা, ওখান থেকে আর কি দেশ নিয়ে, দেন আদার যে বিষয়গুলো আছে সামাজিক, সেই বিষয়গুলো নিয়ে আর কি লেখা। মূলত আপনার ফ্রেন্ড সার্কেলে ভাই ব্রাদার যারা ছিল তারা কি সাপোর্ট দিয়েছে? তুমি তাদের সাপোর্ট ছাড়া প্রকাশ করার সাহসটুকু আমার ছিল না আর কি। তাদের সাপোর্টের কারণে বা সাহস দেওয়ার কারণে বইটা প্রকাশ করতে সক্ষম হয়েছে আর কি। আমি এটাও শুনেছি যে আপনি বই প্রকাশ করার সাথে সাথে হয়তোবা বিডি ক্লিনের যে নিয়ে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে যিনি আছে ইনচার্জ, সম্ভবত উনি নাকি 200 কপি বই উনি নিয়ে ফেলছেন, এরকম একটা আমি কথা শুনছিলাম। না, সত্যি বিশ্বের আর কি বিডি ক্লিনের কোনো ইনচার্জ নাই আর কি। বিডি ক্লিনের সবাই সমান, দায়িত্বের দিক থেকে হয়তোবা জেলা সমন্বয়, জেলা সহ সমন্বয় এরকমই থাকে। তো যখন আমি বইটা পাবলিশ করি তখন আমাদের সমন্বয়ক সম্মেলন ছিল, পুরো বাংলাদেশের সব সমন্বয়করা সেখানে উপস্থিত ছিল আর কি। তো ওখানে আমি প্রায় 200 কপি বই নিয়ে গেছিলাম আমাদের প্রতিষ্ঠাতা ফরিদউদ্দিন ভাইয়ের সাথে কথা বললাম। দেন ওই সময় আমাদের বিভাগীয় সমন্বয়ক বিজয় ভাই, তো আমাদের প্রতিষ্ঠাতা বলছে ঠিক আছে, যেহেতু আপনি বিডিগ্রির সদস্য, আমরা সবাই একটা পরিবার, আপনি ওখানে 200 কপি বই নিয়ে আইসেন। তো তখন ফরিদ ভাই সে নিজে বইগুলো নিয়ে বিডিগ্রিনের যতজন সদস্য ছিল যারা বই পড়ে তাদেরকে বিডিগ্রিনের পক্ষ থেকে উপহার দিছে আর কি। তো সেটা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠাতা সে বইগুলো নিছে আর কি। বুঝেছি। তো বর্তমানে আপনি কি করছেন? পড়াশোনা? বর্তমানে ওই পড়াশোনার দিক থেকে আমার আর কি বলা যায়, আমি এটা সবসময় বলি যে পড়াশোনার কোনো বয়স বা সীমা থাকে না। তো এটা আমি মানি এবং বিশ্বাস করি যে একটা প্রবাদ আছে যেরকম বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো ওই বিশ্বরে নিজের আর কি একাডেমি ভবন আর কি ধরে নিছে আর কি। আর আদার্স যারা ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা সাংগঠনিক যে মানুষ আছে আর কি, তাদেরকে নিজের শিক্ষক হিসেবে আর কি প্রতিনিয়ত তাদের কাছ থেকে শিখতেছি। আচ্ছা, বন্যার্তদের নিয়ে মুন্সিগঞ্জ বিডি ক্লিন শাখা থেকে, মানে এখানকার থেকে কি রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল? আমরা কি করেছিলেন ওখান থেকে যদি বলি? বন্যার দিক থেকে যদি বলি যে বিডি ক্লিনের উদ্দেশ্য বা লক্ষ্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা। আর আসলে আমাদের কোনো ফান্ডিং থাকে না যে আমাদের নিজেদের ফান্ডিং এর অর্থায়নে আমরা কোনো কার্যক্রম হঠাৎ করি। তো আমরা যে ইভেন্ট গুলো করি সেটা আমরা পরিকল্পনা করি, দেন ওই অনুযায়ী সদস্যের কাছ থেকে ফান্ড কালেক্ট করি, দেন আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তো যখন বন্যার সময়টা ছিল তখন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল না যে আমরা আমাদের সাংগঠনিক ভাবে কোনো কার্যক্রম পরিচালনা করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওই কাজগুলো আমরা আর কি ছাত্র হিসাবে আমাদের সাংগঠনিক যে সাপোর্টটা ছিল বিডিগ্রির মুন্সিগঞ্জ, সেটা আমরা সম্পূর্ণ ছাত্রদের হয়ে আমরা সে কাজটা করছি। আর আমাদের সেন্ট্রাল, মূলত বিডিগ্রির সেন্ট্রাল থেকে বন্যার্তদের ওই সময়তে আমাদের যে বিডিগ্রির ফেনী ছিল, ফেনী টিম, কুমিল্লাতে কুমি টিম, নোয়াখালীতে নোয়াখালী টিম, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। মূলত আমরা মুন্সিগঞ্জ থেকে কোনো টিম ওখানে আমরা হস্তান্তর করি না, আমরা এখান থেকেই সাপোর্টটা আসলে বিডিগ্রির ইউনিট তো জায়গায় জায়গায় বিভক্ত আছে। মূলত বিডিগ্রির 64 জেলায় আছে, 64 জেলায়, এজন্য আর কি যে জেলাতে সমস্যা ওই জেলাতে ওই টিম কাজ করে। যদি তাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয়, যদি ভলান্টিয়ার সাপোর্ট প্রয়োজন হয়, তাহলে আমরা জায়গা থেকে দেই। যদি আর বাকি সাপোর্টগুলো আমরা এখানে পাঠিয়ে দিই, মানে আমরা সরাসরি ওই জায়গাতে যাওয়া হস্তক্ষেপ করি না। বুঝতে পারছি।
যখন আর কি বিশেষ করে কি বেশি ভলান্টিয়ার প্রয়োজন হয় তারা তখন আমরা না পারে, তখন আর কি জেলা থেকে আমরা সাপোর্টটা দিই, পার্শ্ববর্তী জেলা থেকে আর কি ভলান্টিয়ার গুলা কি যে আসলে সাপোর্টটা দেয়। বুঝতে পারছি। আচ্ছা, কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আপনার পার্সপেক্টিভ থেকে? এটা যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আর আদার্স যারা গুণীজন বা যাদের কাছ থেকে আর কি শিখি, আর সবারই একটা মতামত, যদি আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই বা দেশ গড়তে চাই, সর্বপ্রথম আমার নিজেকে পরিবর্তন করতে হবে। অবশ্যই। কারণ আমরা সংগঠন, আমার বয়স অনুযায়ী আমার যে সংগঠন যতদিন করতেছি, আমরা আসলে মানুষ হিসাবে গড়ে উঠতেছি না। যদি মানুষ হিসেবে যদি আমরা গড়ে উঠতাম, তাহলে হয়তো আমাদের এই যে ব্লাড নিয়ে এত কাজ, আমাদের মেডিকেল নিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে, বা আদার যারা শিশু নিয়ে কাজ করতেছে, তাদের এই কাজগুলো করতে হতো না। যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি একজন সৎ বা একজন সুনাগরিক হয়ে গড়ে চর্চাটা করতাম। আর একটা আব্দুল করিমের একটা বাণী আছে বা একটা গান আছে যে, মানুষের সঙ্গ নিলে আমি মানুষ হইতে পারবো। আসলে আমরা মানুষের বোঝার চেষ্টা করি না। আসলে আমি আমার মতো করে আমি আরেকজনের বুঝে নেই, কিন্তু আরেকজনের কি মেন্টালিটি বা আরেকজনের কি মানসিকতা সেটা আমরা নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ আছে, ওইটা থেকে আমরা বোঝার চেষ্টা করি না। আমি যা করি তাই সঠিক, সেটাই রাইট, কিন্তু আমি আমার জায়গায় যেটা দেখতেছি তার পক্ষ থেকে সেটা সঠিক না হইতে পারে। মানে এই যে আমাদের সমন্বয়ের যে ব্যাপারটা বা আমাদের যে একজন আদর্শ সুনাগরিক হওয়ার যে চর্চাটা, সেটা আমরা কেউ করতেছি না আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে। যখন আমরা সেটা আমরা উপলব্ধি করতে পারবো, তখনই আমরা আমাদের সমাজকে নিজেদের স্বপ্নের মতো করে তুলতে পারবো। আচ্ছা, বাংলাদেশের কোন দিকটার আপনি পরিবর্তন চান? আসলে বাংলাদেশের কোন দিকটা পরিবর্তন চান, এখন যেহেতু একজন নাগরিক হিসেবে যেহেতু বিডিগ্রির সাথে কাজ করা, মেন্টালিটি এখন সম্পূর্ণ ওদিকে, যাই করি না কেন সব দিকে আমার বিডিগ্রিন, মানে আমি যদি আমার পার্সোনাল লাইফও কিছু করি সেখানে আমার বিডিগ্রিনের হস্তক্ষেপ থাকে। আসলে আমি নিজেকে ওইভাবেই মানে তোলার ওই জায়গাটা তৈরি হয়ে গেছে আর কি, একজন সুনাগরিক হয়ে গড়ে ওঠার যে চর্চাটা। তো সেখান থেকে যেহেতু আমি এখন বিডিগ্রিনের সাথে কাজ করতেছি একটা পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে, তো আমি আমার জায়গাতে সর্বপ্রথম চাবো যে বাংলাদেশকে কিভাবে একটা পরিচ্ছন্ন দেশে রূপান্তর করা যায় সেই দিক থেকে কাজ করার এবং মানুষকে সচেতন হওয়ার সে জায়গাটা তৈরি করতে বলবো। কারণ বাংলাদেশে প্রায় 46% রোগ জীবাণু হয় ময়লা আবর্জনা থেকে। দেখা যায় আমার যখন বয়স হইব, আমার যখন পরিবার হইব, আমার যখন সন্তান পৃথিবীতে আসবো, তখনই দেখা যাবে সে কোনো না কোনো রোগ জীবাণুর সাথে আক্রান্ত। তো আগে কিন্তু এই বিষয়টা ছিল না, আগে একটা বাচ্চা সহজ সরল ভাবে জন্মগ্রহণ করতে পারত, কিন্তু এখন নানান দিক উঠে আসে। তো এই যে আমাদের যে রোগ জীবাণুর যে জায়গাটা, যে ময়লা 46% যে ময়লা আবর্জনা সৃষ্টিকারীর যে জায়গাটা, সেটা আমি চাবো যে সর্বপ্রথম ধ্বংস হোক। আমরা যে স্বপ্ন দিকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ সেটা করে উঠুক। আচ্ছা, সমাজ সেবার এই সামাজিক কাজে আপনার আবির্ভাব কিভাবে ঘটলো? মানে এই এখানে কাজের সমাজসেবামূলক কাজ করার আগ্রহ কিভাবে জাগলো আপনার? আসলে আমার এরকম কোনো সমাজসেবা বলতে যে একটা জায়গা আছে এটা আমার কোনো আইডিয়া ছিল না। কারণ তরুণ বয়সে থাকে এরকম স্কুল লাইফ, দেন খেলাধুলা, আদার্স কাজে দৌড়াদৌড়ি, যে মানুষের জন্য যে কিছু করবো ওটা আমাদের মেন্টালিটি থাকে না। তো কারো না কারো মাধ্যমে আমাদের এই জায়গাটা তৈরি করতে হবে, উপলব্ধিটা তৈরি হয়। তো সেখান থেকে যখন বিডিগ্রি মুন্সিগঞ্জ 2019 সালের প্রথম আসে, তখন আমার চাচাতো ভাই আছে সাইদ আফ্রিদি, তো তার মাধ্যমে বিডিগ্রিনে যুক্ত হওয়া 2019-এর 6 এপ্রিল। হঠাৎ একদিন বিকেলে বলতেছে যে একটা কি ইভেন্ট আছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, যাবি কিনা? আমি প্রথম ভাবলাম যে হাজারে আসি, তো যাই, যা দেখি কি অবস্থা। তো ওখান থেকে আর কি বিডিগ্রিনের সাথে যুক্ত হওয়া, দেন ওখান থেকে কাজ করতে করতে আদার যে বিষয়গুলো আর কি বিডিগ্রিনের বাইরেও, যে রেড ক্রিসেন্টের হয়ে কাজ করি, বিভিন্ন দুর্যোগে কাজ করা, দেন ব্লাড নিয়ে কাজ করা, নিজের জায়গা থেকে যতটুকু পারি ওখান থেকে মানুষের সেবা করার চর্চাটা কি করি। হ্যাঁ, আসলে সামাজিক কার্যক্রমে যে একটা আলাদা প্ল্যাটফর্ম থাকে বা আছে, এটা আসলে স্টুডেন্ট যারা আছে র্যান্ডমলি ওরা আসলে জানে না। এটা আমরা একসময় জানতাম না। আমরা যখন বিশেষ করে আমি ইন্টারে পড়াশোনা করছি, ইন্টার শেষ, তখন আমি জানতাম না। আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারছি যে আসলে এইগুলোর একটা সাইট আছে আলাদা, ঠিক আছে, সমাজসেবামূলক কাজের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, বা আমরা আসলে কাজ করতে পারি, মানে সমাজের কাজে একত্রিত হয়ে সমাজের উন্নয়ন করতে পারি। এটা আমারও জানা ছিল না। এটা এরকম ভাবে আসলে সামনে আসে, কারণ মাধ্যম প্রয়োজন। এটা আসলে এরকম কোন সাবজেক্ট তো আসলে নাই, বই খাতা নাই যে আমরা আসলে আসলে এটা আমার মতে এটা করা দরকার আসলে। কারণ আমি যেহেতু নিজে পার্সোনালি কথা বলতেছি, সেই কারণে আমি আমার জায়গা থেকে আমার একাডেমি, মানে আমি আমার কেজি থেকে ক্লাস
9 কি 10 পর্যন্ত আমি যা না শিখছি স্কুল বলেন বা আদার্স বিষয়গুলো থেকে, আমি বিগত যতদিন আবার সংগ্রহণ করি তার বেশি আমি শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছি। কারণ আমি যদি শুধু একটা বইয়ের মধ্যেই থাকি, মানে একই পড়া আমি যা পড়তেছি আমার পরের বেশ সেম পড়তেছে, আমার উপরে বেশ সেম ভাবে পড়ে যেতেছে, কিন্তু আমাদের মানে সামাজিক ভাবে যে উপলব্ধির জায়গাটা, যে বইয়ের বাইরে কিছু আছে সেটা যদি আমাদের উপলব্ধি করতে হয় বা জানতে হয়, তখন আমাদের এই সমাজসেবামূলক কাজগুলি করা প্রয়োজন। আর একজন আদর্শবান নাগরিক হইতে হলে মানুষের সঙ্গে মিশা প্রয়োজন, মানুষকে সহযোগিতা করা প্রয়োজন, ওই জায়গাটা আমাদের নিজেদের তৈরি করা প্রয়োজন। না হলে আমরা হয়তোবা আমাদের স্বপ্ন হয়তোবা কি আমরা ওই যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার, ক্রিকেটার বা আদার্স বিষয়গুলো আমরা হইতে পারবো, মানুষ চাইলেই সবকিছু সম্ভব, কিন্তু একজন যে মানুষের মতো মানুষ হওয়ার যে জায়গাটা, সেটা আমরা কখনো সক্ষম হব না। কারণ আমরা অনেকেই অনেক বড় বড় পর্যায়ে, কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি হয়, মানুষ খুন হয়, মানুষকে আমরা আহত করি। তো আমাদের মানবিকতার যে জায়গাটা সেটা তৈরি হয় না। যদি আমরা মানুষকে বুঝতে চাই বা মানুষের সঙ্গে কাজ করতে চাই, তখন আমাদের এই সামাজিক সংগঠন গুলা করা প্রয়োজন। আচ্ছা, আমরা যেটা লক্ষ্য করি, যেটা আমরা মুন্সিগঞ্জবাসী, আপনার বাসা মুন্সিগঞ্জে, আমার বাসা মুন্সিগঞ্জে, আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে মুন্সিগঞ্জ নিয়ে যদি কেউ কোনো পোস্ট করে, মুন্সিগঞ্জ সুন্দর সুন্দর জায়গা নিয়ে, কোনো পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে, বা যে কোনো প্লেস নিয়ে, যে কোনো এরকম হয় কি যে আমাদের মুন্সিগঞ্জবাসী যারা আছে তারা এগুলা নিয়ে একটু গর্ববোধ করে। যেমন হোটেল মানাবে আছে, ডালিসা মানিমেশ আছে, আরিয়াল বিল আছে, অনেক দেখার জিনিস আছে মুন্সিগঞ্জে। এই মাওয়া পদ্মা সেতু আমাদের মুন্সিগঞ্জে আছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে এই সমস্ত পোস্ট সামনে বলে ভাইরাল করে দেয়, শেয়ার করে। কারণ কি, যে তাদের ভিতরে একটা আবেগ কাজ করে যে আমাদের মুন্সিগঞ্জ, আমাদের গর্ব, আমাদের শহরে এত কিছু আছে। কিন্তু আমাদের যদি একটা জিনিস লক্ষ্য করি, আসলে আমাদের মুন্সিগঞ্জবাসী কিন্তু একটু আবেগী বেশি। অনেক ক্ষেত্রে ওই বাইরের জেলা যারা আছে তারাও বলে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এখন নোয়াখালী যে বন্যার্তদের যে আমরা সাহায্যটা করলাম, মুন্সিগঞ্জবাসী হয়ে আমাদের পক্ষ থেকে যে সাপোর্টটা তারা পাইছে, তারা আমরা যদি এরকম বিপদে পড়তাম, তারা কি হেল্পটা করতো? আসলে আমরা যেভাবে খায় না খায় রাস্তাঘাটে দৌড়ে দৌড়ে ডোনেশন বাক্স দিয়া টাকা তুলছি, ডোনেশন বক্স গুলা দিয়া থামায় থামায় টাকাগুলো তুলছি, তারপরে এই যে লঞ্চ গার্ড দিয়ে টাকাগুলো পাঠাইছি, মানে যে বস্ত্র বা খাবার যেটাই হোক, হ্যাঁ, যে সাহায্যটা পাঠাইছি, এটা আপনার কি মনে হয় যে ওরা কি এটা করতো? এখানে আমার দেখা মতো, যেহেতু আমি সরাসরি ফেনীতে কুমিল্লাতে কাজ করছিলাম, তো এখানে কয়েকটা ইস্যু আমার কাছে আর কি আসে এরকম, যে আমরা ওই যারা সামাজিক যারা কাজ না করি, কারণ আমরা যারা সংগঠনের সাথে সংযুক্ত, তার প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করতেছি, স্বাভাবিক। তো বর্তমান সিচুয়েশন মানে পরিস্থিতি ছিল এরকম যে আপনার দেশ একটা জায়গা থেকে আসে আর কি, যে আমরা একটা বৈষম্য তৈরি করছি, সেখান থেকে আসার পর আমরা সবাই মানে ফুললি পুরো দেশ ছিলাম একটা আবেগী, যে আমরা কি করতে পারি, যেখানে যে আমরা ওই প্রতিষ্ঠান থেকে তারা সহায় দিতেছি, আমরা ট্রাফিকের কাজ করতেছি, আমরা রাস্তাঘাট ঠিক করতেছি, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি। তো ওই সময়তে আমরা আসলে একই কাজ সবাই মিলে করতেছিলাম, তো আমাদের আবেগটাও সেম লেভেলে কাজ করতেছিল। তো আমরা কি করতে পারি তখন? তো হঠাৎ যখন বন্যা আসে, তখন আমরা সবাই ওইদিকে মুভ করি, যে যেসব এলাকায় বন্যা হচ্ছে তাদের পাশে আমাদের থাকে এখন দরকার, প্রয়োজন। তো সেখান থেকে মুন্সিগঞ্জের মানুষ যথেষ্ট পরিমাণ, আমার দেখার মতো মুন্সিগঞ্জের মানুষ যথেষ্ট পরিমাণ ওই জায়গাতে সাপোর্ট দিছে। তো যদি আমাদের মানুষত্বর জায়গাটা যদি ঠিক থাকে, শুধু মুন্সিগঞ্জের মানুষ যে নোয়াখালীকে সাপোর্ট দিছে এরকমটা না, আদার্স অন্য জেলার মানুষও নোয়াখালীকে সাপোর্ট দিছে। তো তাদের জায়গা থেকে যদি তারা এরকমটা আর কি থাকতো, যে আমাদের মুন্সিগঞ্জ যদি বন্ধ হতো, তারা তাদের জায়গা থেকে অবশ্যই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করতো। হয়তো বা আমাদের মতো আমরা যে সাপোর্টটা দিছি টিম বেঁধে বেঁধে যে যে সংগঠন থেকে, হয়তো তারা ওরকম ভাবে না দিতে পারলে কিছু পার্সেন্ট হলে তারা আমাদের ওই সহযোগিতা করার চেষ্টা করতো। আমার দেখা মতো আর কি, আমার ব্যক্তিগত মতামত। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, যে আপনি যে বইটা লিখেছিলেন ওইটা হচ্ছে একটা মোটিভেশনাল বুক, আমি যতটুকু জানি। মোটিভেশনাল বুক না নাকি? মোটিভেশনাল টাইপ বলতে ক্যাটাগরি ছিল ছন্দ আর কবিতা টাইপ আর কি। কিছু ছন্দের মধ্যে ছিল আর কি আপনার ওই নিজের পরিস্থিতি অনুযায়ী যে বিষয়গুলো আসছিল, কারণ আপনি যেটার উপর দিয়ে সাফার করতেছিলাম। আর আমার মূলত 19-এর পর থেকে বর্তমান সময় পর্যন্ত ম্যাক্সিমাম যা করা সবই সাংগঠনিক, মানে সংগঠন অনুযায়ী। তো ওই সংগঠন অনুযায়ী যেসব বিষয়গুলো মাথায় আসে ওখান থেকে কিছু আছে। দেন তরুণ বয়সে আমাদের যে থাকে না, যে মানে পছন্দের জায়গা বা ভালোবাসার যে জায়গাটা, সেখান থেকে যা আসছে আর কি, মনে হয় যে নামে ওটা লিখতে হবে এরকম না, কিছু লেখা থাকে যে মন থেকে আসে, পরিস্থিতি অনুযায়ী, বাস্তবতা অনুযায়ী কিছু লেখা আসে, আর কিছু আসে না আমি চিন্তা করতেছি ওই জায়গা থেকে। তো আমার এখানে যা আছে ম্যাক্সিমামই আপনার বাস্তবতা ও পরিস্থিতি অনুযায়ী লেখা, ম্যাক্সিমাম লেখাই।
আর আরেকটা আর কি যেমন উপন্যাস আর তৈরি হয়েছে, ইনশাল্লাহ এবার বইমেলাতে বের হইব। তো ওটা আর কি আমার বাস্তব অনুযায়ী অনেক আছে, আর কি বিভিন্ন বই পড়ার পর কিছু থিম মাথায় আসে সেটা আছে, দেন কিছু কাল্পনিকও আছে। তো উপন্যাস টাইপ বা গল্প টাইপ যেগুলো লেখা হয় সেগুলো ম্যাক্সিমামই আমি চিন্তেও লিখতে পারি, কিন্তু একটা ছন্দ বা একটা কবিতা আসলে ওটা মনের ভিতর থেকে আসে, মানে পরিস্থিতি অনুযায়ী। আর কিছু জিনিস থাকে আদার্স, সামাজিক বা দেশ। আচ্ছা, আপনি ওই কথাটার জবাব কিভাবে দিবেন? যা আমরা দেখে থাকি যে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার আছে যারা, ওনারা অনেক সময় বলে যে কি করস তোরা এডি রাস্তায় বক্স করে ধরে ধরি, ঠিক আছে, তোর এদিকে কি পাস, বেতন কত, এরকম এ ধরনের কথাবার্তা জিজ্ঞেস করে বসে। তখন আমাদের কাছে বলার মতো হয়তো ওরকম শব্দ থাকে না, বা আমরা ওটা, আপনি এটা কিভাবে ট্যাকেল দিতেছেন? আসলে যেমন আমি, আমার অনেকে বলে যে মলে করে কি হইব, দেশ তো অপরিচ্ছন্ন থাকবো, বা মানুষের সহযোগিতা কি হইব। আসলে যারা এই জায়গায় কিছু করতে নাই পারে তারাই প্রথমে প্রশ্নগুলো বলে। আসলে আমি দেখি যে আমার প্রশ্নটা করতেছে কি, যে আমার সহযোগী কেউ না, আমার তাই সে কিছু করতে পারতেছে না দেশের জন্য, মানুষের জন্য, সে তার উপরে আমার প্রশ্ন ডিপেন্ড করে। যদি অনেক প্রশ্ন থাকে এরকম যেটা আমার তার উত্তর দিতে হয় না, আমার কাজের মাধ্যমে হয়। যখন আমরা বন্যার্থদের জন্য যখন আমরা ফান্ড কালেকশন করছি বা করা হয়েছে, তখন কিন্তু এটা আমাদের জনজন হিসাব ধরে কিছু ছিল না, কারণ ওটা আমি সরাসরি যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমি সাপোর্ট দিতেছি, তারা সেটা দেখতেছে। আমি যখন একটা জায়গায় ক্লিন করতেছি, সে এসে যদি বলে এখানে ক্লিন করে কি হইব, যখন আমি ওই জায়গাটা পরিচ্ছন্ন করাবো, একটা বাগান করতেছি, সে তার জবাব পাই যেতেছে যে ওই জায়গাটা আমি কেন পরিচ্ছন্ন করছি। যখন তারই একটা ব্লাডের প্রয়োজন হইব, তারই পরিবারের কেউ, সে যখন বলে যে মানুষের সহযোগিতা কি হইব আপনার, যখন আমি তাকে সহযোগিতা করি, একটা ব্লাড ডোনেশন আমি তাকে করে দিই, সে আসলে তার প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে পাওয়া যায়, যে না আসলে তার জায়গা থেকে সে সঠিক, আসলে আমারই বোঝার ভুল। তো সে জায়গা থেকে আমার মনে হয় সমালোচনা আমাদের অবশ্যই দরকার, আমাদের ভুল জায়গাগুলো আমাদের সংশোধন করে নিতে হবে, যেটা আমাদের ভুল সেটা আমাদের মানতে হবে অবশ্যই। কেউ যদি আমাদের নিয়ে সমালোচনা করে তাকে আমার সাধুবাদ জানাই দেবো, তাকে কাউন্টার দেওয়ার কিছু নাই। সে যদি বলে যে ভাই আপনি তো মানে ওই জায়গাটা এরকম ক্ষতি করছেন, বা আপনি ওই সংগঠনে থাইকা অনেক টাকা পয়সা মাইরা খাইতেছেন, বা আপনি আপনার সংগঠন থেকে অনেক দুর্নীতি করতেছেন, আসলে তার জায়গা থেকে আমাকে তাকে কাউন্টার দেওয়ার কিছু নাই, যে ভাই আপনি আমার থেকে এসে হিসাব নেন, আপনি আমার জায়গায় বসে দেখেন আসলে আমরা কি করি। তাকে ওই কাউন্টার না দিয়ে আমার মতো যদি আমার কাজটা আমার প্রপারলি থাকে, যে আমার লক্ষ্য কি, তখন সে তার জবটা পেয়ে যাবে। তার সমালোচনা আমার অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমার কাজের ধারাটা বৃদ্ধি করতে হবে, তখনই তার প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে যে আসলে আমরা কি করি বা কি করতে চাই। আপনি ওই মুভমেন্টে আর কি তাকে কথার মাধ্যমে কোনো জবাব দেন না, কাজের মাধ্যমে দিয়ে? কাজের মাধ্যমে। আমাকে যে প্রশ্ন করুক, আমার জবাব কাজের মাধ্যমে। আমি কারো কোনো কথায় কারো কোনো কাউন্টার দিই না, তার কাছে হয়তো আমি ওই সময় ক্ষমা চাই, কিছু সময় নেই, যে ভাই আমি কি করি বা করতে চাই, আমার কিছু সময় দেন, আসলে আমি আমার কাজের জায়গাটার মাধ্যমে আপনাকে সেটা আমি দেখিয়ে দিতে চাই। আচ্ছা ভাইয়া, মানে এটা তো সমাজসেবামূলক যে কাজটা আমরা করি, আসলে এটা তো একটা অন্যরকম ভালো লাগা, একটা স্যাটিসফ্যাকশনের বিষয়। এটা তো আমরা আসলে স্যাটিসফাইড হই দেখা এই জন্য আমরা করতেছি। আসলে এই স্বাদটা ওনারা কিন্তু বুঝতেছে না যারা এরকম প্রশ্নটা করতেছে। আসলে এখানে মজার বিষয় এখানেই, আমরা যারা সংগঠন করি আমরা ফান্ড পাই করি থেকে। আমরা ধরেন যদি একটা প্রোগ্রামের জন্য, একটা ব্লাড ক্যাম্পিং করার জন্য আমাদের প্রায় 4 থেকে 5 হাজার টাকার মতো প্রয়োজন হয় নর্মালি, 300 থেকে 500 মানুষের। তো আমাদের 4 থেকে 5 হাজার টাকা আমার পসিবল না, আমি কোনো কাজ করি না, সংগঠন করি, স্টুডেন্ট। আমার সাথে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম স্টুডেন্টই। এখন আমার 4 থেকে 5 হাজার টাকা আসবে কোথা থেকে? হয়তো বা যদি আমরা 40 জন থাকি, 100 করে দিলে 4 হাজার টাকার মতো আসে, মানে 2,500 টাকা শর্ট। এখন 1,000 টাকা কিন্তু আদার যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে আসে। হয়তো ওখান থেকে কেউ ব্যবসায়ী, কেউ কোনো বড় প্রতিষ্ঠানে জব করে, কেউ কোনো সমাজসেবা মানে সমাজসেবামূলক কাজ করে, কেউ হয়তো বা কোনো বিভিন্ন জায়গার প্রতিনিধি। আসলে মানুষ টাকা ইনকাম করে বা একটা জায়গা থাকে মানুষকে সহায়তা করার জন্য, হয়তো বা তার স্কোপ থাকে না, এই কারণে সে করতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষের আমার দেখা মতে, বা যাদের সাথে মিশি এতদিন বা যাদের সাথে চলি, তারা যত হাই লেভেলের মানুষ হোক, যত সাংস্কৃতিক মানুষ হোক, যত মানে উচ্চ ক্যাটাগরিতে জব করুক না কেন, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে মানুষের জন্য কিছু করা। এটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটি থাকে। বর্তমান সময়ে অনেকে সংগঠনের বাইরে যারা আর কি বলে, অনেকে ফেসবুকে পোস্ট করে যখন আমার টাকা হবে তখন এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, অবশ্যই, বা যারা পথ শিশু তাদের জন্য কিছু করতে চাই। ওই যে যখন আমার টাকা হইব তখন হয়তো আমি হাই লেভেলের হয়ে যাই, আমার কাছে অনেক টাকা থাকে,
কিন্তু মানুষের জন্য আমি কিছু করতে পারি না বা করতে চাই না, তখন আমি কি করি, যে সংগঠনগুলো থাকে ওই সংগঠনে আমি ডোনেট করি, যে ভাই আমার পক্ষ থেকে এটা আমি ডোনেট করলাম, আপনারা মানুষের জন্য কিছু করেন। তো ওই একটা সময় আইসা মানুষের উদ্দেশ্যে বা লক্ষ্য একটাই, মানুষের জন্য কিছু করা। কিন্তু আমার যখন আমি শারীরিকভাবে সময় দিতে পারি, আমার কাছে অনেক সময়, তখন আমি দেই না। যখন আমার অনেক টাকা হয় তখন আমি মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু দিন শেষে আমাদের লক্ষ্য থাকে ওই মানুষের জন্য বা দেশের জন্য কিছু করতে পারি কিনা। আপনি যে বইটা লিখেছেন ওটা যদি যে কোনো একটা টপিক নিয়ে আমাদের সাথে আমাদের একটু শোনাতেন, টপিক যে এরকম মানে যে কোনো একটা বিশেষ টপিক যদি আমাদের সামনে একটু বলতেন, যে আমি এই টপিকটা নিয়ে লিখেছি, এটা থেকে যাতে আমরা কিছু শিখতে পারি বা দুটা লাইন মনে করতেছে, দুইটা ছন্দ, দুটা লাইন মনে করতেছে। একটা হলো যে বয়স অল্প আমার বেশি না, বুকে পরিবার ভবিষ্যৎ পূর্ণের যাতনা। আসলে আমার যে বয়স অনুযায়ী হয়তো আমি এখন কৈশোর, কারণ আমরা 14 থেকে 21-এর মধ্যে আমাদের কৈশোর জীবনটা থাকে আর কি। তো এই সময় আমাদের নানান দিক কাজ করে ভিতরে, যে এই আমি কিছু করতে পারতেছি না, আমার ফ্রেন্ড সার্কেল ওই এত ভালো পড়াশোনা, অনেকে বিদেশ চলে যেতেছে, হ্যাঁ, কিন্তু অনেকে অনেক জায়গায় সেটেল হয়ে যেতেছে। কিন্তু মানে আমরা অনেকে এরকম থাকি যে ভবিষ্যৎ চিন্তা করি যে না, ও সেটেল হইতেছে, আমি হইতে পারতেছি না, আমার ভিতরে আমার ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা কাজ করতেছে। এই সময়ের মধ্যে আমরা অনেকে অনেক রিলেশন করি, অনেকে ভুল রিলেশন করি, অনেকে পাবারাই। ওই কারণে আমাদের অনেকের লাইফ অনেকটা ডিপেন্ড করে, বা আমরা একটা ভালো দিক থাকে রিলেশনের সাপোর্টের যে জায়গা থাকে, মানে ভালোবাসার জায়গাটা থেকে একে অপরকে সাপোর্ট করা। আমি শুধু মানে নিয়ম করে 3 বেলা বললাম যে আমি তোমার ভালোবাসি, আসলে ভালোবাসি মানে না। একটা লেখা আছে এরকম, যদি আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি দেশ, রাজনীতি, ধর্ম, নিজেকে, সামাজিক, পারস্পরিক, আস্তিক, নাস্তিক বিষয় নিয়ে আলোচনা করতে না পারি, তাহলে তাকে আমার প্রেমিক হিসেবে বা ভালোবাসার জায়গা হিসেবে মানা উচিত না। তো ওই জায়গা থেকে একটা যাতনা থাকে যে নিয়ম করে 3 বেলা শুধু মানে ভালোবাসি বলতেছি। দেন পরিবার থেকে একটা চিন্তা থাকে, যে পরিবার থেকে প্রায় বলে যে আর কয়দিন বৈশাখ খাবি, বা বাপের হোটেলে আর কয়দিন খাবি। তো ওই জায়গা থেকে কাজ করে, যে ওই ভবিষ্যৎ নিয়ে আমার ভিতরে কাজ করে, পরিবার নিয়ে আমার ভিতরে কাজ করে, বা আমার সাথে যা রিলেশন ওই বিষয় নিয়ে কাজ করে। তো ওখান থেকে আমার একটা লাইন মাথায় আসলে এরকম, যে বয়স অল্প আমার বেশি না, বুকে পরিবার পূর্ণ ভবিষ্যতের যাতনা আর কি। ওই জায়গা থেকে আর কি লাইনটা লেখা। তো দর্শকদেরকে আমি বইটা দেখাই, আসলে ভাই যেটা লিখছেন, এই যে মস্তিষ্ক যখন তরুণ, অমিত হাসান, ঠিক আছে? এটা টোটাল কয় পেজ? আসলে টোটাল আমার এখানে 78 লেখা আছে, এপিটোপি এখানে প্রায় 100-র উপরে ছন্দ আছে, আর কবিতা আছে প্রায় 40 থেকে 46টা প্লাস সামথিং, আমার মনে নেই, অনেকদিন আগের। 80 পৃষ্ঠার বই, মানে 80 পৃষ্ঠার। আর আমার কপি বের করছিলাম প্রায় 500 কপি, বলি আর কি, অনেকে যাই, সমস্যা নেই। আমার সাপোর্টটা ছিল সম্পূর্ণ সংগঠন থেকে আর কি, যে আমরা অনেকে বলি যে সংগঠন করে আসলে কি পাই বা কি পামো। আসলে যে আমার পার্সোনাল যদি সৃষ্টি বা জায়গা থাকে না, যেমন আমরা অনেকে ভালো গান গাই, অনেকে ভালো বই লিখি, বা অনেকে আর্ট করতে পারি ভালো, বা অনেকে খেলাধুলা করি ভালো, কিন্তু আসলে আমার জায়গা থেকে যদি আমি সৃষ্টির জায়গাটা তৈরি না করি, সাপোর্ট আমি পাবো না তখন পর্যন্ত। তো আমার জায়গা থেকে যেন আমি বইটা বের করছি, সংগঠন থেকে যেসব মানুষের সাথে আমার পরিচয়, তারা আমার প্রচুর পরিমাণ সাপোর্ট দিছে। অলমোস্ট আমার 500 কপি থেকে প্রায় 450 কপি আমার বই নাই আর কি, অলরেডি সেল হয়েছে, অনেক উপহার দেওয়া হয়েছে। আর কিছু বই আছে যাদেরকে ভালো লাগে, এখন তাদেরকে বইগুলো আমি উপহার দিই। এখন আর কোনো বই সেল করি না। ম্যাক্সিমাম বই আমার চিন্তা এরকম, যে বই হলো জ্ঞানের ধারক বা বাহক। কারণ প্রতিটা বই, যারা নতুন লেখক, আমি একজন নতুন লেখক, লেখার চেষ্টা করি, যারা নতুন লেখক তাদের বইয়ের মধ্যে একটা বাক্য হলো এরকম আছে যেটা আমার উপলব্ধির জায়গাটা আরো অনেক উপরে নিয়ে যেতে পারে। তো ওখান থেকে আমি প্রত্যেকটি আমার ম্যাক্সিমাম বই আমি উপহার দিই, সে পড়ুক, তার বই থেকে ভালো লাগা কাজ হোক। আমার বই পড়তে হবে এরকমটা না, আমিও কিন্তু অনেকের বই পড়ি, তো তাদের বই পড়া অভ্যাসটা তৈরি হোক। কারণ আমরা ম্যাক্সিমাম এখন ফোন ইউজ করতে করতে আমাদের মেন্টালিটি আসলে জড়াই গেছে। আসলে আমরা যত বড় বড় দার্শনিক আছে, কবি আছে, লেখক আছে, সবাই বলে যে প্রচুর পরিমাণ বই পড়ো। বই আমাদের যে জ্ঞান দেয় সেটা আমরা আদার্স কোন জায়গা থেকে, একটা মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতা থাকে, কিন্তু যে লেখকটা 70 বছর বয়সে যে একটা বই লেখছে, তো উনি তো 70 বছর অভিজ্ঞতা থেকে লেখছে, তার অভিজ্ঞতাটা আমরা একটা বইয়ের মাধ্যমে পাই ফেললাম, যদিও আমাদের বয়স এখন 15 বা 25। এটাই। আচ্ছা, যে এখন আমাদের ভিডিওটা যারা দেখছেন, আমাদের দর্শক যারা আছেন, ওনারা যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন, মানে
যে বইটা ওনারা পড়তে চান, তো ওই ক্ষেত্রে ওনারা কিভাবে পাবে বইটা? আপনি তো বলেন যে সব বই সেল হয়ে গেছে। বই সেল হয়ে গেছে। এখন বর্তমানে আমি আমার আর কি ডিগ্রি অফিসে আমি আমার এরকম একটা সিস্টেম তৈরি করছি যে আমি যার মানে যখন বসে থাকি বা আমার সদস্যরা যখন আসে সবাই ফোন ইউজ করে, তো ওইখান থেকে চিন্তা করা যে আমি অফিসে একটা লাইব্রেরি করছি, যে বইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা থাক। হয়তোবা একটা যখন আমার লাইব্রেরি ছিল না তখন আইসা ফোন ইউজ করতো, কিন্তু আইসা যখন আমার প্রতিদিন আইসা যখন আমি বইয়ের দিকে আমার মুভমেন্ট যাবে বা চোখ যাবে তখন আমার মন চাইবে যে আমি বইটা একটু দেখি, দুটা লাইন হলো আমি পড়ি ওখান থেকে। তো ওখান থেকে আমার অফিসে একটা লাইব্রেরি করা, অফিসটা প্রায় সময় খোলা থাকে। ওখানে শুধু যে আমার সাংগঠনিক বিডিগ্রেনের যারা তারাই আসে এরকম উন্মুক্ত লাইব্রেরি, যখন যে কেউ এসে ওখানে আসতে পারে, বই পড়তে পারে। আর যদি কেউ আমার বই সংগ্রহ করতে চায়, আমার বর্তমান যে বইগুলো আছে সেগুলো আমি আমার ইচ্ছা নেই সেল করার, যাদের যদি আমার কাছে নিতে চায় সেটা আমি উপহার স্বরূপ তাদেরকে আমি দিতে চাই, যে কেউ হোক। বর্তমানে আমার যে কটা বই আছে সেখান থেকে আমি তাদেরকে উপহার হিসেবে প্রথম বইটা আর কি দিতে চাই। আর নেক্সট বই হয়তো বা এবার বইমেলার অলরেডি আমি পাণ্ডুলিপি জমা দিয়েছি প্রকাশনীর কাছে, হয়তো বা কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সেটা আমি বের হইব। তো ওই বই বের করার সাথে সাথে হয়তো আমি নেক্সট আবার এই বইয়ের কিছু কপি বের করতে পারি, তখন হয়তো মানে আপনার আরেকটা বই আসতে যাচ্ছে আমাদের। আরেকটা বই, ওটা উপন্যাস, টোটালি এটা উপন্যাস, ওটা ইনশাআল্লাহ 25-এ বই মেলায় সেটা থাকবে। যাই হোক, ধন্যবাদ ভাইদের, আমি হাসবো এখানে আমাকে ইনভাইট করার জন্য আর কি, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের বলার মতো অনেকেই থাকে, কারণ আমরা যারা কাজ করি বলার মতো হয়তো বা সাংগঠনিক যে মানুষগুলো থাকে তাদের সাথে আলাপ আলোচনা করি, আর বাইরের মানুষের সাথে কিছু বলা হয় না বা শেয়ার করা হয় না, কারণ আমাদের অভিজ্ঞতাগুলো যদি আমরা তাদেরকে শেয়ার করি তাদের কাজ করার জন্য অনেক মেন্টালিটি দিক থেকে তাদের উপলব্ধি হয়। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে। আর একটা বিষয় বলা, যে আমরা যে যাই করি না কেন আমাদের মানুষ হইতে হবে মানুষের মতো, কারণ আমরা যদি মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি, মানে হুমায়ুন আহমেদের বহুবীর নাটকে একটা লাইন ছিল যে অনেক সময় মানুষের গর্ব পশুর মতো মানুষ জন্মগ্রহণ করে। তো আসলে যদি আমরা মানুষ হয়ে যদি পশুর মতো আচরণ করি তাহলে আমরা আমাদের মানে পরবর্তী জায়গায় যখন আমরা যেটা বলি আখিরাত বা হাসরের মধ্যে, সেখানে আমরা জবাবদার মধ্যে কিছুই থাকবো না। তো আমরা একটাই কথা, আমরা সংগঠন করি বা পড়াশোনা করি, আমাদের স্বপ্ন অনুযায়ী আমরা আগাই, আমরা একটা পর্যায়ে কোনো সময় না কোনো সময় যাবই, কিন্তু আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে যে আমরা যে মানুষ, আমাদের মানুষের যে কর্ম সেটা আমাদের সঠিকভাবে সৎ দিকে আমাদের সেটা বজায় রাখতে হইব, না হয় আমাদের জবাব দিতে যে জায়গাটা, কারণ প্রকৃতি সবার কাছে জবাব নেই। আর একটা বিষয় আছে এরকম, আমরা যে বলি যে আমরা মরার পর জান্নাতে যাবো বা জাহান্নামে যাবো বা দোজখ বা বেহেশতে যাবো, কিন্তু আসলে আমরা দুনিয়াতে যা করি সেটা কর্মফল আমরা দুনিয়াতে দিয়ে যাই, সেটা আমাদের আখিরাত বা হাসরের মধ্যে সেটা তো আমাদের অবশ্যই হিসাব দিতে হইব। কিন্তু আমাদের দুনিয়াবি যে কর্ম, আমি যেটা করবো সেটা কর্মভোগ আমার দুনিয়াতে করে দেন চাইতে হইব। তো সেই জায়গা থেকেই বলা, আমরা যাই করি না কেন সবসময় ভালো দিকটা বিবেচনা করি, কারণ আমাদের বিবেচনার জায়গাটা অনেক উচ্চ লেভেলের, আমরা যেহেতু মানুষ, তো মানুষ হিসাবে মানুষের মতো আমরা বাস করি, একে অপরকে সহযোগিতা করি, একজন আদর্শবান মানুষ হওয়ার চর্চাটা আমরা সবাই করব। তো ধন্যবাদ আমিন ভাইকে, আর আমিও হাসবো সংগঠনকে যে আমাদের এই মানে মতামত আমাদের প্ল্যাটফর্মের এই যে টকশোটার টার্গেট ছিল এটা, যাতে এই যে মানুষ আপনাদের মতো মানুষ যারা আছে তারা যাতে বাস্তবজনক অভিজ্ঞতা শেয়ার করতে পারে, বা আপনি যে টপিকে কথা বলেন এগুলো আসলে এরকম চিন্তা ভাবনা ছিল যাতে মনের ভাবটা আগে প্রকাশ করতে পারে শোটার মাধ্যমে, এই আর কি। তো ধন্যবাদ। তো আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে, আর অবশ্যই অমিত ভাই একজন অসাধারণ মানুষ, তার সাথে কথা বলতে খুবই ভালো লাগলো। তো ওনার পরবর্তী বইটাও সামনে আসতে যাচ্ছে, এটা নিয়ে আমি একটু এক্সাইটেড। তো যদি আমি ফাঁস কপি পড়িনি এখনো, না আমি শুনেছি আর কি, আর যাই হোক এটা পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথির সাথে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, ঠিক আছে, আর ওনারা কিন্তু ওইটাই করে যাচ্ছেন। বিডি ক্লিন, তো এটা নিয়ে আসলে গর্ব করা উচিত। আসলে আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদেরই দায়িত্ব। এই যে একটা কোক আমরা খাইলাম, এটা যদি রাস্তার মধ্যে বোতলটা ফালার, এটা তো হইলো না ভাই। যে দোকান থেকে আপনি কোকটা কিনা খাইছেন ওখানে কিন্তু একটা ঝুড়ি থাকে, অবশ্যই একটা ঝুড়ি থাকে, আপনি ওখানে ফালান, বা যেখানে যান আশেপাশে একটা দেখেন একটা ঝুড়ি আছে নাকি, এরকম ময়লার বাক্স থাকে,
আমরা এত আবার আউটডেটেড হয়ে যাচ্ছে না বাংলাদেশে, এরকম না, এরকম আছে। এরকম একটা উদাহরণ দেই যে আমরা প্রায় বলি সদস্যদের বা যাদেরকে আমার সাথে কথা হয় যে আমরা যখন একটা কোকের বোতল কিনি, যতক্ষণ পর্যন্ত কোকটা শেষ না হইতেছে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ আমরা সেটা না করতেছি নিজের টাকায় কিনা, কিন্তু যখন এই কোকটা শেষ হয়ে যায় তখন এটা আমি যত ফালাই দিতে, ওটার কারণে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, ডেঙ্গু মশার জন্ম হইতেছে। কিন্তু আমরা চাইলে এটাও পারি যে আর কিছুক্ষণ বোতলটা হাতে রেখা বা পকেটে রেখা একটা ডাস্টবিনে ফেলতে। আসলে আমাদের মানবিকতার যে জায়গাটা বা আমাদের উপলব্ধির জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে। অবশ্যই অবশ্যই। তো দর্শক ভালো থাকবেন, আজকে পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।